Hello friends, welcome to my YouTube channel e-teaching and learning. Good afternoon. আজ আমরা ইংলিশ সেন্টেন্স বা ইংরেজি বাক্য নিয়ে আলোচনা করব। ইংলিশ সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্স কি সে সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে সেন্টেন্স বা বাক্যের সংজ্ঞাটা কি? যখন কতগুলি শব্দ বা পদ পাশাপাশি বসে একটা সম্পূর্ণ এবং যুক্তিসঙ্গত অর্থ বা মানে প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স এবং বাংলায় বাক্য। এখানে কতগুলো উদাহরণ লক্ষ্য করো। রাম ইজ এ বয়, রাম একজন ছেলে বা বালক। তারপরে দেখো সুমি ইজ এ গার্ল, সুমি একটি মেয়ে। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। দ্য ম্যাঙ্গো ইজ সুইট, আম মিষ্টি। এখানে চারটি বাক্য দেওয়া হলো। এই চারটি বাক্যের প্রত্যেকটিতে লক্ষ্য করো। এখানে প্রথম বাক্যে রাম ইজ এ বয়, অর্থাৎ এই বাক্যের দ্বারা বোঝা যাচ্ছে যে রাম একজন ছেলে, অর্থাৎ এই বাক্যের দ্বারা পূর্ণ একটা মানে প্রকাশ পাচ্ছে। তাহলে এটা একটি বাক্য। নেক্সট, সুমি ইজ এ গার্ল, সুমি একটি মেয়ে, অর্থাৎ এই বাক্যর দ্বারা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এর মানে বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে সুমি ইজ এ গার্ল এটিও একটা বাক্য। নেক্সট, দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। এই বাক্যর দ্বারা বোঝা যাচ্ছে কি যে এটা একটা, এই বাক্যের মাধ্যমে যুক্তিসঙ্গত এবং পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। মানেটা হচ্ছে কি যে আকাশ নীল, সেটা আমাদের বুঝে নিতে কিছু অসুবিধা হচ্ছে না। পরের বাক্য, দ্য ম্যাঙ্গো ইজ সুইট, আম মিষ্টি। তাহলে এই যে বাক্যটা দ্য ম্যাঙ্গো ইজ সুইট, এই বাক্যের মাধ্যমে কি একটা অর্থ বা ভাবনা আমরা পাচ্ছি বা মানে পাচ্ছি, সেটা কি যে আম মিষ্টি। আম কখন মিষ্টি হয়? আম হয় মিষ্টি যখন এটার স্বাদ নেওয়া হয়। অর্থাৎ এই যে চারটে বাক্য, রাম ইজ এ বয়, সুমি ইজ এ গার্ল, দ্য স্কাই ইজ ব্লু, দ্য ম্যাঙ্গো ইজ সুইট, এগুলি প্রত্যেকটি হচ্ছে এক একটা বাক্য। কারণ প্রত্যেক বাক্যের মধ্য দিয়ে কোনো না কোনো কিছু একটা অর্থ বা কাজ করা বা একটা মানে সম্পূর্ণ অর্থ বা মানে প্রকাশ পাচ্ছে। মানে আমাদের এই বাক্যগুলো থেকে কোনো কিছু বুঝে নিতে অসুবিধা হচ্ছে না, মানেটা বুঝে নিতে অসুবিধা হচ্ছে না। প্রত্যেকটি বাক্যই কোনো কিছুর সম্বন্ধে কিছু না কিছু আমাদের পূর্ণ অর্থ দিচ্ছে। তাহলে উপরের বা এই চারটে বাক্য প্রত্যেকটাই হচ্ছে এক একটা পূর্ণ বাক্য এবং সেগুলো যুক্তিসঙ্গত বাক্য। কিন্তু যদি বলা হয় রাম ইজ এ, তারপরে আর কিছু লেখা হলো না, তাহলে এটি কিন্তু একটা বাক্য হবে না, কারণ এটা একটা অসম্পূর্ণ বাক্য। কারণ আমাদের এখানে প্রশ্ন থেকে যাচ্ছে রাম ইজ এ, তাহলে রামটা কি আমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে এটি একটি বাক্য নয়। তারপরের বাক্য দ্য স্কাই ইজ, তারপর আর কিছু লিখলাম না, তাহলে মানেটা কি দাঁড়াইলো? আকাশ হয়। আকাশ কি হয় আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে, তাহলে এটির মাধ্যমেও কোনো একটা পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। তাহলে দ্য স্কাই ইজ এটিও একটি বাক্য নয়। তারপরে দ্য সুইট ইজ, মিষ্টি হয়। কি মিষ্টি হয় আমাদের মনে প্রশ্ন থাকছে, অর্থাৎ পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, অসম্পূর্ণ বাক্য হয়ে যাচ্ছে। তাই দ্য সুইট ইজ এটিও একটি অসম্পূর্ণ বাক্য, এটি বাক্য নয়। ইট ইজ নট এ সেন্টেন্স। এগুলো সবই হচ্ছে অসম্পূর্ণ বাক্য। আর এই যে উপরের বাক্যগুলো লেখা হয়েছে এগুলোই প্রত্যেকটাই হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য এবং যুক্তিসঙ্গত, কারণ এর নির্দিষ্ট মানে পাওয়া যাচ্ছে এবং যুক্তিযুক্ত। আচ্ছা, পরে আসা যাক পরের উদাহরণ। এমন কিছু বাক্য আছে যেগুলির দ্বারা ব্যাকরণ বা ইংরেজি ব্যাকরণ বা গ্রামার অনুযায়ী সেগুলো বাক্য হবে, কিন্তু এগুলোর দ্বারা নির্দিষ্ট কোনো অর্থ বা যুক্তিসঙ্গত অর্থ প্রকাশ পাবে না।
যেমন লক্ষ্য করো, রাম হ্যাজ 4 legs, রামের 4টি পা আছে। এটি একটি বাক্য, কারণ ইংরেজি গ্রামার বা ব্যাকরণ অনুযায়ী বাক্য, কিন্তু অর্থ বা মানের দিক দিয়ে এটা যুক্তিসঙ্গত নয়। কারণ রাম হচ্ছে একজন মানুষ, আর আমরা জানি কি যে মানুষের 2টি পা থাকে, 4টি নয়। অতএব এই বাক্যটি গ্রামার বা ব্যাকরণ দিক থেকে সঠিক হলেও অর্থ বা যুক্তিসঙ্গত বাক্য নয়। অতএব ইটস নট এ সেন্টেন্স। পরের বাক্য, দ্য কাউ সিংস, গরু গান করে। আমরা শুনেছি কোনোদিন যে গরু গান করে? না, কিন্তু এটা ব্যাকরণগত দিক থেকে বাক্য বা গ্রামার অনুযায়ী বাক্য, কিন্তু মানে বা অর্থের দিক থেকে বোঝা যাচ্ছে কি যে দ্য কাউ সিংস মানে গরু গান করে। এটা সম্ভব নয় কোনো দিনই। গান করে হয় পাখি বা মানুষ, এরা গান করে, কিন্তু এখানে বলা হচ্ছে যে গরু গান করে। তাহলে এই বাক্যের মাধ্যমে কি হচ্ছে যে বাক্য হচ্ছে গ্রামার বা সেন্টেন্স অনুযায়ী এটি বাক্য হচ্ছে, কিন্তু মানের দিক দিয়ে এগুলো যুক্তিহীন বাক্য, যুক্তিসঙ্গত নয়। অতএব এটা একটি বাক্য নয়। তারপরের বাক্য, দ্য ট্রি ক্যান স্পিক, গাছ কথা বলতে পারে। এটিও তাই, ব্যাকরণ বা গ্রামার অনুযায়ী এটা একটা বাক্য, কিন্তু মানের দিক থেকে দেখা যাচ্ছে যে গাছ কথা বলতে পারে। তা কি সম্ভব গাছ কোনোদিন কথা বলে? আমরা তো কোনোদিন শুনিনি। তাই কি দেখা যাক যে এটাও একটি বাক্য নয়, যুক্তিহীন বাক্য। তারপরেরটি, দ্য কাউ গিভস আস এগস, গরু আমাদের ডিম দেয়। দ্য কাউ গিভস আস এগস, গরু আমাদের ডিম দেয়। এই বাক্যটিও কি ইংরেজি গ্রামার বা ব্যাকরণ অনুযায়ী বাক্যের দিক দিয়ে বাক্য, কিন্তু অর্থ বা যুক্তি বা মিনিংফুল হচ্ছে না বাক্যটা, কারণ এটা সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের দৈনন্দিন যে চিন্তাধারা বা ভাবনা আমরা দেখি সেগুলোর সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। বা কারণ হচ্ছে যে গরু আমাদের দুধ দেয় কিন্তু ডিম দেয় না, তাই এটিও বাক্য নয়। তারপরে বাক্য, দ্য প্লেন ক্যান ওয়াক, জাহাজ হাঁটতে পারে। এই বাক্যটিও কি ইংরেজি গ্রামার বা ব্যাকরণ অনুযায়ী একটা মানে প্রকাশ পাচ্ছে বা করছে, কিন্তু এটি সম্পূর্ণ বাক্য হচ্ছে না। সম্পূর্ণ বলতে বোঝাচ্ছে যে এটা নির্দিষ্ট মানে থাকলেও সেটি যুক্তিহীন, মানে যুক্তিসঙ্গত নয়, অর্থহীন বাক্য। মানে প্লেন কখনো হাঁটতে পারে না। হাঁটে কারা? মানুষ, অন্য কোনো জীবজন্তু, এরা হাঁটে, কিন্তু প্লেন হচ্ছে আকাশে ওড়ে। অতএব এটা মানের দিক থেকে যুক্তিসঙ্গত নয়। ইট ইজ নট এ সেন্টেন্স ইন লজিক। অতএব এটা একটি বাক্য নয়। তাহলে এখন পর্যন্ত আমরা যা শিখলাম বা এখন পর্যন্ত যা আমরা জানলাম, এই সমস্ত বিষয় আলোচনা করে এখান থেকে কি পাওয়া গেল? যে যদি আমরা বলি যে ইংরেজিতে সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্সের ডেফিনেশন কি, তখন আমাদেরকে বলতে হবে কি যে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস or combination of words that gives us a complete and logical or meaningful idea about something or someone. তাহলে সেন্টেন্সের ডেফিনেশন বা সংজ্ঞাটা আমরা কি পেলাম? যে সেন্টেন্স ইজ এ combination or group of words that gives us a complete and meaningful or logical idea about something or someone. Definition of sentence.
সেন্টেন্সের সংজ্ঞা এ sentence is a group of words or a combination of words that gives us a complete and logical or meaningful idea about something or someone. তাহলে এখানে লক্ষ্য করো সেন্টেন্সের সংজ্ঞাটা কি ডেফিনিশন অফ সেন্টেন্স এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস সেন্টেন্স হচ্ছে কতগুলো শব্দের গুচ্ছ আর এ কম্বিনেশন অফ ওয়ার্ডস শব্দের গুচ্ছ দ্যাট গিভস আস যে শব্দগুচ্ছগুলো আমাদেরকে দিচ্ছে কি এ কমপ্লিট পূর্ণ বা সম্পূর্ণ অ্যান্ড লজিক্যাল আর মিনিংফুল আইডিয়া লজিক্যাল or meaningful idea about something or someone অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে সেন্টেন্স আমাদেরকে একটা অর্থপূর্ণ এবং যুক্তিসঙ্গত কতগুলো শব্দগুচ্ছের মাধ্যমে ধারণা দেবে বা অর্থ প্রকাশ করবে। আচ্ছা, এবার আসা যাক একটি সেন্টেন্স গঠন করতে গেলে আমাদেরকে তিনটি বিষয়ের উপরে বিশেষ করে নজর রাখতে হবে। সে তিনটি বিষয় কি কি? কি বলা হলো যে একটি সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদেরকে তিনটি বিষয়ের উপরে নজর রাখতে হবে। সে তিনটি বিষয় হচ্ছে, এক নম্বর সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। দু নম্বর হচ্ছে ভার মানে হচ্ছে ক্রিয়া বা ক্রিয়াপদ। তিন নম্বর হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে কর্ম। এবার আমাদেরকে জানতে হবে যে সাবজেক্ট কাকে বলে বা কর্তা কি, ভার্ব কাকে বলে বা ক্রিয়াপদ কি, অবজেক্ট কাকে বলে বা কর্ম কি। সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টের সংজ্ঞাটা কি, যে একটি বাক্যে যে বা যারা কাজ করে তাকে বলা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কাকে বলে, ক্রিয়াপদ, যা করা হয়, একটি বাক্যে যে কাজ করা হয় সে কাজ করাটুকু কি বলা হচ্ছে ক্রিয়াপদ। অর্থাৎ যে সমস্ত শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হচ্ছে ইংরেজিতে ভার্ব, বাংলায় ক্রিয়াপদ। আচ্ছা, তারপরে আসা যাক অবজেক্ট। অবজেক্ট হচ্ছে কর্ম। কর্ম
কিভাবে ধরবো আমরা বা কিভাবে জানবো যে এটা কর্ম বা অবজেক্ট? ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। আর সাবজেক্ট হচ্ছে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সে উত্তরটাই হবে সাবজেক্ট। আর ভার্বটা তো কোনো কাজ করা বোঝাবে। আর অবজেক্ট হচ্ছে কর্ম। এখানে কি করতে হবে? কর্ম ধরতে গেলে যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট। এখন উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখা যাক। যেমন দা কাউ gives us milk. গরু আমাদের দুধ দেয়। The cow gives us milk. গরু আমাদের দুধ দেয়। তাহলে আমাকে এখানে ক্রিয়াপদ ধরতে হবে প্রথমেই। কাজ করা বোঝাচ্ছে কোনটা? gives মানে হচ্ছে দেওয়া, এটা হচ্ছে ভার্ব মানে দিচ্ছে। তাহলে একে প্রশ্ন করতে হবে এই give শব্দটাকে, যে কে বা কারা দিচ্ছে। তাহলে গরু দুধ আমাদেরকে দেয়, তাহলে কে দেয়? উত্তর পাচ্ছে কি? দি কাউ। তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট মানে বাক্যের কর্তা। আচ্ছা, এই সাবজেক্টটা যদি প্লুরাল হতো তাহলে এটা শুধু গিভ হতো, তখন এস থাকতো না, তখন এস থাকতো না। আচ্ছা, এখানে সাবজেক্ট পাওয়া গেল, ভার্ব পাওয়া গেল। এবার আমাদেরকে খুঁজতে হবে কি? অবজেক্ট বা কর্ম। তো অবজেক্ট বা কর্ম বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই যে ক্রিয়াপদ গিভ বা গিভস, একে প্রশ্ন করতে হবে কি দিয়ে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে একে প্রশ্ন করো, গরু আমাদের দুধ দেয়। তাহলে প্রশ্ন করো যে কি দেয়? উত্তর পাচ্ছে কি? দুধ, মিল্ক। তাহলে এটা হলো একটা অবজেক্ট। এটাকে বলা হচ্ছে মিল্ক, অর্থাৎ বস্তুবাচক, তাই এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এটাকে বলা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। বস্তুবাচক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, এটা কি দিয়ে প্রশ্ন করে পাওয়া গেল। এবার আসা যাক কাকে দিয়ে প্রশ্ন করব। দ্য কাউ গিভস আস মিল্ক। গরু আমাদেরকে দুধ দেয়। এখন প্রশ্ন করা যাক গিভকে দেয়, তো কাদেরকে দেয়? উত্তর পাচ্ছে কি? আমাদেরকে। তাইলে এটা হচ্ছে প্রাণীবাচক কর্ম, তাই এটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এই বাক্যটায় আমরা দুটো অবজেক্ট পাচ্ছি, একটা আস এবং একটা মিল্ক। মিল্কটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর আস মানে আমাদেরকে বা আমাদিগকে। এই আসটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এখন পর্যন্ত যে বিষয়গুলো আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্বন্ধে জানলাম, এগুলোর দ্বারা কি কাজ করা হয়? ইংরেজি বা বাংলায় বাক্য গঠন করতে গেলে আমাদেরকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের প্রয়োজন হয়। এবার লক্ষ্য করো যে ইংরেজিতে বাক্য গঠনের নিয়ম একরকম হবে এবং বাংলায় বাক্য গঠনের নিয়ম অন্য হবে। বাংলায় বাক্য গঠন করতে গেলে আমরা প্রথমে বসাই সাবজেক্ট বা কর্তা। বাংলায় বাক্য গঠন করতে গেলে প্রথমে আমরা বসাই সাবজেক্ট বা কর্তা। তারপরে বসাতে হয় কর্ম বা অবজেক্ট, অবজেক্ট বা কর্ম। আর শেষে ভার্ব বা ক্রিয়াপদ, ভার্ব বা ক্রিয়া। এবং বাক্যের যদি আরো কিছু অংশ কমপ্লিমেন্ট বা পরিপূরক থাকে সেগুলো ক্রিয়াপদের পরে
বসে যাবে। আচ্ছা, এটা গেল বাংলায় বাক্য গঠন। কিন্তু ইংরেজিতে বাক্য গঠন করতে গেলে বা সেন্টেন্স গঠন করতে গেলে নিয়মটা একটু আলাদা। ইংলিশে বাক্য গঠন করতে গেলে কি করতে হবে? প্রথমেই বসাতে হবে সাবজেক্ট মানে কর্তা, তারপরে বসাতে হবে ভার্ব মানে ক্রিয়াপদ, ভার্ব। তাহলে প্রথমে ইংরেজি বাক্য গঠন করতে গেলে প্রথমে বসাতে হবে সাবজেক্ট বা কর্তা, তারপরে হচ্ছে ভার্ব মানে ক্রিয়াপদ, এবং শেষে অবজেক্ট বা কর্ম, এবং তারপরেও যদি কোনো কিছু থাকে পরিপূরক বা কমপ্লিমেন্ট সেগুলো এখানে বসাতে হবে। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, আর মানে বাক্যের আরো যে বাকি অংশগুলো থাকে সেগুলো কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক রূপে বসবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে বাংলায় বাক্য গঠনের নিয়মটা একটু আলাদা, আর ইংরেজির বাক্য গঠনের নিয়মটা আলাদা। মানে বাংলার সঙ্গে ইংরেজির মিল হবে না। বাংলায় প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, শেষে ক্রিয়াপদ। কিন্তু ইংরেজিতে কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, এবং যদি বাকি কিছু অংশ থাকে বাক্যের সেগুলো শেষে বসাতে হবে কমপ্লিমেন্ট, সেগুলোকে বলে পরিপূরক। আচ্ছা, এখন পর্যন্ত সেন্টেন্স সম্বন্ধে আমরা শুরু থেকে যা শিখলাম তাতে সেন্টেন্সের কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। সেগুলো কি কি? যে কতগুলি শব্দকে পাশাপাশি বসিয়ে বা পাশাপাশি বসে তার সম্পূর্ণ অর্থ বা মিনিংফুল ওয়ার্ড বা এবং লজিক্যাল আইডিয়া প্রকাশ করতে হবে, না হলে সেটি বাক্য হবে না। 2 নম্বর পয়েন্ট কি? যে শব্দগুলিকে যদি আমরা এলোমেলোভাবে সাজাই, যেমন শব্দগুলিকে যদি আমরা এলোমেলোভাবে সাজাই তাহলে সেগুলো বাক্য হবে না। এলোমেলোভাবে সাজানো বলতে বোঝাচ্ছে দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। দে হচ্ছে সাবজেক্ট, প্লে মানে খেলা করা, এটা হচ্ছে ভার্ব, ক্রিকেট মানে ক্রিকেট, এটা হচ্ছে অবজেক্ট। এটা ইংরেজি গঠন অনুযায়ী বাক্যটা ঠিক আছে, মানে এখানে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। কিন্তু এই শব্দগুলোকে যদি আমরা এলোমেলোভাবে সাজাই তাহলে এর দ্বারা কিন্তু কোনো মানে বা অর্থ প্রকাশ হবে না। যেমন ধরা যাক, ক্রিকেট লিখলাম আগে, তারপরে লিখলাম প্লে, এবং শেষে দিলাম দে। তাহলে এগুলো পাশাপাশি শব্দ বসছে, বসে বাক্য তৈরি হচ্ছে, কিন্তু এর অর্থ হচ্ছে না বা মানে হচ্ছে না, তাই এটাকে বাক্য বলা যাবে না। আরেকটা উদাহরণ, যেমন আই রিড বুক, আই রিড বুকস, আমি বই পড়ি। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবার এই বাক্যটাকেই যদি লেখা হয়, প্রথমে হয়তো লিখলাম ভার্ব রিড, তারপরে আই দিলাম, তারপরে বুকস, তাহলে এটি কিন্তু একটি বাক্য হলো না, কারণ এগুলো এলোমেলোভাবে সাজানো আছে এবং এটার দ্বারা কোনো সম্পূর্ণ বা মিনিংফুল ওয়ার্ড, অর্থ বা মানে প্রকাশ পাচ্ছে না। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য কি? যে এলোমেলোভাবে সাজানো যদি থাকে বাক্য ওয়ার্ডগুলো, তাহলে সেটিকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে না। তাহলে এখন পর্যন্ত
আমরা যা পেলাম বা যা শিখলাম তা হচ্ছে যে সেন্টেন্স কাকে বলে এবং এর উদাহরণ, সম্পূর্ণ বাক্য কিভাবে হচ্ছে, অসম্পূর্ণ বাক্য কিভাবে হচ্ছে, ইংরেজিতে সেন্টেন্স এর সংজ্ঞাটা কি, তারপরে যে সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো আমরা আজকে জানলাম বা শিখলাম। আরেকটি বিষয় বা আরেকটা যে বৈশিষ্ট্য যেটা আমরা পেলাম এতক্ষণ আলোচনা করে, সেটা হচ্ছে কি যে বাক্য গঠন করতে গেলে সেটা ইংরেজি হোক আর বাংলা, তাতে অন্তত পক্ষে ক্রিয়াপদ থাকতেই হবে, নইলে সেটি বাক্য হবে না বা বাক্য তৈরি হবে না। ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব প্রত্যেক বাক্যে অন্তত পক্ষে একটি করে বা তার বেশি বাক্যের গঠন অনুযায়ী থাকতে হবে, নইলে বাক্য তৈরি হবে না। যেমন উদাহরণ দিই, দে ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তারা ইংরেজি ভালোভাবে বা দ্রুত পরিষ্কারভাবে বলতে পারে। ফ্লুয়েন্টলি মানে কোনো আড়ষ্টতা না করে তারা ইংরেজি বলতে পারে। এই বাক্যে দুটো ভার্ব আছে। ক্যান এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর স্পিক মানে কথা বলা এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব, আর এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে এই বাক্যটি তৈরি করতে গিয়ে কি আমাদের একটিও হতে পারে অথবা দুটিও, মানে ভার্বের দরকার হবে বা প্রয়োজন হবে। এবার যদি মনে করি যে আমরা এই ভার্বগুলোকে বাদ দিয়ে দেব, তাহলে দাঁড়াচ্ছে কি দে ইংলিশ ফ্লুয়েন্টলি। এই শব্দগুলো থাকছে কিন্তু এর দ্বারা নির্দিষ্ট কোনো মানে সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না, তাহলে এটা বাক্যও হবে না। তাহলে এখান থেকে আমাদের বোঝা গেল বা জানা গেল কি যে প্রত্যেকটা বাক্যে অন্তত পক্ষে একটি বা তার বেশি ক্রিয়াপদ বা ভার্ব থাকতেই হবে। আজকে ক্লাস এ পর্যন্তই। সেন্টেন্সের উপর আরো ক্লাস করানো হবে, এর বিভাগ, ক্লাসিফিকেশন, গঠনের দিক থেকে কত প্রকার কি কি সে বিষয়ে আমরা পরে ক্লাসে বিস্তারিত জানব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সেন্টেন্স কি, কাকে বলে, উদাহরণ সহ তখন আলোচনা করা হলো। তোমরা বাড়িতে এগুলো পড়াশোনা করবে, ভিডিওগুলো দেখবে এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো তোমাদের গ্রুপ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটারে শেয়ার করবে। এবং আমার যে ভিডিওগুলো বানাচ্ছি শিক্ষার উপরে, সেগুলো বানাতে গিয়ে বা পড়াশোনা টিচিং দিতে গিয়ে যদি আমার কোনো বিষয়ে ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে লিখে জানাবে। তোমাদের দিন শুভ হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।